কল্যাণী তার ছাগলের জন্য জঙ্গল থেকে ঘাস নিয়ে আসছিল। ঠিক তখনই পাশের গাছে একটি জাদুকরী পাখি বসেছিল। এরপর সে কল্যাণীকে দেখে বলল, বাহ, এই মহিলাটি তো কত পরিশ্রমী। আমি কত বহু বছর ধরে দেখছি সে প্রতি সকালে আসে আর তার ছাগলের জন্য টাটকা ঘাস কেটে নিয়ে যায়। কিন্তু একটি ছাগল আর কতটুকুই বা দুধ দেবে? সেই দুধেই তো কেবল এদের বাড়ির চাটুকু হয়। তাহলে এরা বিক্রি করে কি? আমি একজন জাদুকরি পাখি, কেননা আমি গরু হয়ে এদের বাড়ি চলে যাই। তাহলে আমার দুধ বিক্রি করে এরা আরামসে জীবনযাপন করতে পারবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। তাছাড়া এই মহিলাটিকে খুব দয়ালু আর ভালো মনে হচ্ছে। এই বলে পাখিটি গাছ থেকে নিচে নেমে এলো এবং একটি সোনালী আলোর সাথে একটি সুন্দরী গরুতে রূপান্তরিত হলো। কল্যাণের কাছে এসে বলল, ওগো দয়ালু মহিলা, এই জঙ্গলে আমার কেউ নেই আর আমি একা থাকি। তুমি কি আমাকে তোমার বাড়ি নিয়ে চলবে? আমি এর বদলে তোমাকে অনেক দুধ দেব। গরুর কথা শুনে কল্যাণী হতবাক হয়ে গেল। এরপর বলল, এটা কিভাবে হতে পারে? আমি কি কোথাও স্বপ্ন দেখছি না তো? এই গরুটি তো কথা বলছে। সেসব তো ঠিক আছে, আগে তুমি এটা বলো যে তুমি কথা বলছো কিভাবে? আমি তো এই প্রথমবার কোনো গরুকে মানুষের গলায় কথা বলতে দেখছি। আসলে আমি একটা জাদুকরি গরু, তাই আমি মানুষের মতো কথা বলতে পারি, তাদের কথা বুঝতে পারি। তবে আমি এই বলছিলাম যে তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে চলো আর তারপর সকাল সন্ধ্যা সবুজ ঘাস খেতে দাও। আমি তার বদলে তোমাকে অনেক দুধ দেব। তুমি সেই দুধ বিক্রি করে তোমার জীবন ধারণ আরামসে করতে পারবে। তাছাড়া একটা ছাগল দিয়ে তোমার আর কি বা হবে? গরুর কথা শুনে কল্যাণী খুব খুশি হলো। কি জাদুকরি গরু? তুমি সত্যি বলছো? যদি এমন হয় তাহলে তো আমাদের জীবনের সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যদি এমন কথা হয় তাহলে ঠিক আছে, তুমি চলো আমার সঙ্গে। কল্যাণী সেই গরুটি নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো। কিছুক্ষণ পর কল্যাণী গরুটি নিয়ে বাড়ি পৌঁছে গেল। আরে আরে কল্যাণী, তুমি তো ছাগলের জন্য জঙ্গলে ঘাস কাটতে গিয়েছিলে, তাই না? তাহলে তুমি এ কার গরু ধরে আনলে? আরে আমি এই গরুকে কোথাও থেকে ধরে আনিনি, আসলে এটি আমি জঙ্গলে পেয়েছি। আমাদের একে শুধু একটু ঘাস দিতে হবে আর বদলে এটি আমাদের অনেক দুধ দেবে। একটি ছাগলে তো আমাদের সংসার চলছিল না, এখন এই গরুর দুধ বিক্রি করে আমাদের ভরণ পোষণ ভালোভাবে হবে। কল্যাণী, তুমি সত্যি বলছো? তাহলে তো তুমি এই খুব ভালো কাজ করেছো। ঠিক আছে, তাহলে আমরা আজ থেকে এই গরুকে যত্ন করে পালন করব। সেই দিনের পর থেকে তারা দুজন প্রতিদিন গরুর খাবারের জন্য জঙ্গল থেকে সবুজ ঘাস কেটে আনতো। এভাবেই দিন কাটতে লাগলো। এরপর কিছুদিন পর গোপাল ঠাকুর বলল সিংহের বাড়িতে প্রতিদিন দুধ দিতে যেত। একদিন তার প্রতিবেশী বীরজু এইসব দেখে ভাবতে লাগলো, আরে আরে, এর কাছে তো শুধু একটি ছাগল ছিল, তাহলে কিভাবে রোজ রোজ বালতি ভর্তি দুধ বিক্রি করে? একটা ছোট ছাগল আর কতটুকুই বা দুধ দিতে পারবে? এতে নিশ্চয়ই কোনো রহস্য আছে। বীর তার স্ত্রীকে এইসব কথা বলার জন্য বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পর বীর চুপ বাড়ি পৌঁছালো। আরে ভাগ্যবতী, শোনো তো, এই কথাটা তো তুমিও জানো যে আমাদের প্রতিবেশী গোপালের কাছে একটাই ছাগল ছিল, অথচ সে না জানি থেকে রোজ রোজ বালতি ভর্তি দুধ বিক্রি করছে। আমাদের এই বিষয়টা তাড়াতাড়ি জানতে হবে, নইলে ওরা খুব শিগগিরই আমাদের থেকেও ধনী হয়ে যাবে। আরে যদি এমন কথা হয় তাহলে আপনি যান আর তাড়াতাড়ি খোঁজ নিন, কারণ আমি এমনটা হতে একদমই দেখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাগ্যবতী, তুমি চিন্তা করো না, আমি যাচ্ছি। বীরজু গোপালের বাড়িতে পৌঁছে গেল আর লুকিয়ে লুকিয়ে সব দেখতে লাগলো। আরে, ও আমার প্রিয় গরু, তোমার কি আরো ঘাস খেতে ইচ্ছে করছে?
তাহলে বলো, আমি এক্ষুনি আনছি। না না গোপাল, আজ তুমি আমাকে অনেক খাইয়েছো, আমি আর একটুও খেতে পারবো না। অন্যদিকে বীরজু গরুকে কথা বলতে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। আরে আরে, এ আমি কি দেখছি! এই গরুটি তো কথা বলছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? গরুও কি মানুষের মতো কথা বলে নাকি? গোপাল, আজ তুমি আমাকে অনেক ঘাস খাইয়েছো, তাই আজ আমি তোমাকে অনেক দুধ দেব। তোমার যতটা দুধ প্রয়োজন তুমি ততগুলি বালতি এখানে রেখে চলে যাও। কাল সকালে তুমি সেই সব বালতি দুধে ভরা দেখতে পাবে। না না সুরভি, তোমার বেশি দুধ দেওয়ার প্রয়োজন নেই। তুমি আগে যতটা দুধ দিতে, ততটাই দুধ দাও। কারণ এই দুধে আমাদের সংসার ভালোভাবেই চলে যাচ্ছে। আর এর থেকে বেশি লোভ করা ঠিক হবে না। কি, এখন তুমি খুশি তো আমাকে এখানে এনে? তুমি আমাকে ঘাস দিয়ে কষ্ট পাচ্ছ না তো? আমার দুধ থেকে তোমার কোনো ফায়দা হচ্ছে কি না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে সুরভি। তোমার দুধের কারণেই তো আমরা ভালোভাবে দুবেলা খেতে পারছি। বীরজু নিজের মনে বলতে লাগলো। ও, তাহলে এই জাদুকরি গরুটি গোপালকে বালতি বালতি দুধ দিচ্ছে। এখন আমাকে তাড়াতাড়ি কিছু একটা পরিকল্পনা করতেই হবে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। কাল যখন গোপাল সুরভিকে জঙ্গলে ঘাস চড়াতে নিয়ে যাবে, তখন আমি ওকে মেরে দেব। তারপর আমি দেখব এ দুধ কোত্থেকে এনে বিক্রি করে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি এটাই করব। এর পরের দিন সকালে গোপাল, আমি তোমাকে একটা খুব দরকারি কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। যদি আমার কখনো কিছু হয়ে যায় বা কেউ আমাকে মেরে ফেলে, তাহলে তুমি একদমই চিন্তা করো না। আর যে গাছটির নিচে আমি তোমার স্ত্রীকে পেয়েছিলাম, সেই গাছের পাতা এনে আমার মাথার ওপর রেখে দিও। তাহলে আমি আবার জীবিত হতে পারবো, কারণ আমার কাছে এই শক্তি আছে। ঠিক আছে সুরভি, কিন্তু তুমি এমন কথা বলছো কেন? আমার তো কারো সঙ্গে শত্রুতা নেই। তাহলে কেউ তোমাকে মারতে চাইবে কেন? তুমি এমন কথা বলো না। চলো, আজ আমি তোমাকে জঙ্গলে নিয়ে যাই। তাছাড়া তোমার জঙ্গলে যাওয়া হয়নি অনেক দিন হয়ে গেল। কল্যাণী, আমি সুরভিকে নিয়ে জঙ্গলে ঘাস খাওয়াতে যাচ্ছি। ফিরতে যদি একটু দেরি হয়, তাহলে চিন্তা করো না। ঠিক আছে গো, যাও, কিন্তু একটু সাবধানে থেকো। জঙ্গলে অনেক হিংস্র বন্যপ্রাণী থাকে। ঠিক আছে ভাগ্যবতী, আমি এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখবো। তুমি চিন্তা করো না। গোপাল তার গরুকে নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। কিছুক্ষণ পর গোপাল সুরভিকে নিয়ে জঙ্গলে পৌঁছালো। এরপর সুরভি জঙ্গলে সবুজ ঘাস খেতে লাগলো। আজ খুব গরম। আমি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিই। হ্যাঁ, এটাই ঠিক হবে। গোপাল গাছের নিচে বসে গেল। অন্যদিকে বীরজু ঝোপের আড়ালে লুকিয়েছিল। ওই গরুটাকে তো আমাকে মারতেই হবে, কারণ ওই গরুটি আমার পথের কাঁটা। বীরজু সুরভির কাছে যায়। ঠিক তখনই হঠাৎ গোপাল সুরভির জোরে জোরে চিৎকার করার আওয়াজ শুনতে পেল। আরে আরে, কি হলো সুরভির? ও হঠাৎ এত জোরে জোরে চিৎকার করছে কেন? মনে হচ্ছে কোনো ব্যাপার আছে, আমার গিয়ে দেখা উচিত। গোপাল সুরভির কাছে গেল আর সামনের দৃশ্য দেখে একেবারে হতবাক হয়ে গেল, কারণ সুরভি এখন মারা গেছে। গোপাল এই দেখে খুব দুঃখিত হলো আর তার চোখ থেকে জল বেরিয়ে আসতে লাগলো। হে আল্লাহ, এ কি হয়ে গেল? আমার সুরভি কিভাবে মারা গেল?
চলো, এখন দুঃখ করে আর কি লাভ? যা হওয়ার ছিল তা তো হয়েই গেল। এখন আমার বাড়ি গিয়ে সবাইকে এই কথা জানিয়ে দেওয়া উচিত। গোপাল চোখে জল নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো। কিছুক্ষণ পর গোপাল বাড়ি পৌঁছালো। আরে কি হয়েছে? আপনাকে এত দুঃখী দেখাচ্ছে কেন? আর আপনি তো সুরভিকে জঙ্গলে নিয়ে গিয়েছিলেন, তাই না? তাহলে সে কোথায়? আপনাকে তো তার সঙ্গে দেখা যাচ্ছে না। আপনি কি তাকে ছেড়ে এসেছেন নাকি? না না কল্যাণী, আমি সুরভিকে কোথাও ছাড়িনি। আসলে সুরভি আর আমাদের মধ্যে নেই, সে মারা গেছে। আরে আরে, আপনি এসব কি বলছেন? সুরভি কিভাবে আমাদের মধ্যে নেই? আপনি তো তাকে জঙ্গলে ঘাস চড়াতে নিয়ে গিয়েছিলেন, তাই না? নিশ্চয়ই আপনার কোনো ভুল ধারণা হয়েছে। আপনি আমাকে শুরু থেকে সব কথা বলুন। আসলে কল্যাণী, আমি গরুকে জঙ্গলে চড়াচ্ছিলাম। তখনই আমি হঠাৎ করে গরুর চিৎকার করার আওয়াজ শুনতে পেলাম। যখন আমি গিয়ে দেখলাম, তখন আমাদের সুরভি মারা গেছে। না, না, এমন হতে পারে না। শেষমেশ আল্লাহ আমাদের মতো গরিবদের সাথেই এইসব কেন করেন? ওই গরুটি তো আমাদের আয়ের একমাত্র অবলম্বন ছিল, আর তাকেও আল্লাহ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিলেন। এখন তো আমরা অনাহারে মারা যাব। এখন আমাদের কি হবে? ভাগ্যবতী, তুমি চিন্তা করো না, এই গরুটি আবার জীবিত হতে পারে। আমি এই গরুর রহস্যটা কিছুটা জানি। আমি আবার জঙ্গলে ফিরে যাচ্ছি, এসে তোমাকে সব বলছি। আচ্ছা, ঠিক আছে, যান। কিন্তু জঙ্গলে একটু সাবধানে যাবেন, কারণ কখন কোত্থেকে বন্য প্রাণী এসে যায় কিছু বলা যায় না। ঠিক আছে কল্যাণী, তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। গোপাল তার স্ত্রীকে এই কথা বলে জঙ্গল থেকে পাতা আনার জন্য রওনা হলো। কিছু দূর হাঁটার পর গোপাল সেই গাছটির নিচে পৌঁছে গেল, যেই গাছটির নিচে তার স্ত্রী সেই জাদুকরি গরুটি পেয়েছিল। গোপাল গাছ থেকে পাতা ছিঁড়ে গরুর কাছে যেতে লাগলো। কিছুক্ষণ পর গোপাল গরুর কাছে পৌঁছে গেল আর পাতাগুলি তার মাথার উপর রেখে দিল। ঠিক তখনই হঠাৎ একটি তীব্র আলোর সাথে গরুটি জীবিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গেল। এইসব দেখে ওহো, আমার প্রিয় গরু, শেষমেশ তুমি জীবিত হলে। তুমি জানো, আমার তোমাকে ছাড়া একদমই ভালো লাগছিল না। গোপাল, এখন তোমার দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি আবার ফিরে এসেছি। তাহলে চলো, এবার আমরা বাড়ি যাই। তাছাড়া বাড়ির মালকিন আমার জন্য চিন্তা করছেন। হ্যাঁ সুরভি, তুমি ঠিকই বলছো। তাহলে চলো, আমরা যাই। তাছাড়া কল্যাণী তোমাকে দেখে খুব খুশি হবে। গোপাল জাদুকরি গরুটি নিয়ে বাড়ি গেল। গোপাল তার স্ত্রীকে সব কথা বলল। গোপালের কথা শুনে কল্যাণী খুব খুশি হলো। ও, আমার প্রিয় গরু, আমি তোমার জন্য চিন্তিত ছিলাম। যখন থেকে তোমার সাথে এমনটা হয়েছিল, তখন থেকে আমরা কেউই ঠিকভাবে খাওয়া দাওয়া করিনি। কোনো চিন্তা নেই মালকিন, এখন আপনি একদমই চিন্তা করবেন না। আমি ফিরে এসেছি। এখন আমি আগের মতো ঠিক হয়ে যাব। আর আজ থেকে তোমরা সবাই আমাকে স্নেহ করে গৌরী বলে ডাকবে। আরে, বাড়িতে খাওয়ার কিছু নেই, আর আমাদের কাছে টাকাও নেই। এখন আমরা কি করব? কল্যাণীর কথা শুনে গরুটি বলে উঠল, গোপাল, তুমি টাকা পয়সার চিন্তা করো না। তুমি শুধু ভেতর থেকে বালতি নিয়ে এসো, তাহলে আমি এক্ষুনি তোমাদের অনেক দুধ দেব। ঠিক আছে, কোনো চিন্তা নেই সুরভি, তোমার বেশি দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি আগে যতটা দুধ দিতে, আজও ততটাই দুধ দাও। গোপাল ভেতর থেকে বালতি আনতে চলে গেল। কিছুক্ষণ পর বালতি এনে গরুর কাছে রেখে দিল। হঠাৎ একটি জাদুকরি আলোর সাথে সেই বালতি দুধে ভরে গেল। আরে বাহ সুরভি, তোমার দুধ তো খুব ঘন। সুরভি, এখন তো আমার কাছে ঘাস নেই, তাহলে তুমি এখন কি খাবে? কোনো চিন্তা নেই গোপাল, আমাদের কাছে তো একটি কলার গাছ আছে, তাই না? ওটাই নিয়ে এসো। দুধ দিয়ে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ঠিক তখনই পেছন থেকে বীরজু এলো, আর এই সব দেখে হতবাক হয়ে গেল। আরে আরে, আমি তো এই গরুকে জঙ্গলে মেরে দিয়েছিলাম, তাহলে এই গরু জীবিত হলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ভাগ্যবতী, আমি ঠাকুর বলবন্ত সিং এর বাড়ি যাচ্ছি। হ্যাঁ, দৌড় দিতে। সন্ধে নাগাদ ফিরে আসবো। ফিরতে যদি একটু দেরি হয় তাহলে তুমি চিন্তা করো না। ঠিক আছে গো, যান।
কিন্তু রাত হওয়ার আগে ফিরে আসবেন, আর বাড়ি আসার সময় একটু চাল নিয়ে আসবেন। গোপাল দুধ নিয়ে ঠাকুর সাহেবের বাড়ির দিকে রওনা হলো। কিছুক্ষণ পর গোপাল জঙ্গলের মাঝামাঝি পৌঁছালো। সে দেখলো যে একজন বুড়ি মহিলা তার কুঁড়ো ঘরের সামনে খাটিয়ায় বসে কাঁদছে। ওই বেচারি বুড়িমাকে তো বেশ দুঃখী মনে হচ্ছে। আমার তার কাছে একটু সাহায্য করা উচিত। এই বলে গোপাল বুড়ি মায়ের কাছে গেল। কি হয়েছে বুড়িমা? আপনি কাঁদছেন কেন? কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলুন। হতে পারে আমি আপনার কিছুটা সাহায্যও করতে পারি। বাবা, আমি কত দুদিন ধরে কিচ্ছু খাইনি, আর আমার খুব জোরে খিদে পেয়েছে। তুমি যদি আমাকে কিছু খাবার দিতে তাহলে ভালো হতো। গোপাল বুড়ি মায়ের কথা শুনে খুব দুঃখিত হলো। ওহো, একটু দেখো তো, এই বুড়িমা একটু খাবারের জন্য কত কষ্ট পাচ্ছে। সবারই নিজের নিজের দুঃখ আছে। এই দুনিয়ায় কেউই পুরোপুরি সুখী নয়। কি হলো বাবা, তুমি কি ভাবতে লাগলে? কিছু না বুড়িমা, আমি বুঝতে পারছি বুড়ো বয়সে খুব বেশি খিদে তৃষ্ণা লাগে। আচ্ছা বুড়িমা, আপনার বউ ছেলেরা কোথায়? বাবা, আমার তিনটে বউ ছেলে, কিন্তু তারা সবাই আমাকে বুড়ো বয়সে ছেড়ে বাইরে রোজগার করতে চলে গেছে, আর কখনো খোঁজ খবরও নেয় না। বুড়িমার কথা শুনে গোপালের খুব খারাপ লাগলো। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই বুড়িমা, আমার কাছে দুধ আছে। আমি তাই আপনাকে একটু দুধ দিচ্ছি। আপনি সেই দুধটুকু খেয়ে নেবেন। হ্যাঁ, ঠিক আছে বাবা, তুমি আমাকে একটু দুধ দাও। কম করে আমি সেই দুধটুকু খেয়ে কয়েকটা দিন তো বেঁচে থাকবো। এরপর যা আল্লাহর ইচ্ছা হবে তাই হবে। কিছুক্ষণ হাঁটার পর গোপাল ঠাকুর বলবন্ত সিংহের বাড়িতে পৌঁছে গেল। এরপর গোপাল বলল, ঠাকুর সাহেব, আরে ও ঠাকুর সাহেব, একটু বাইরে আসুন তো। এই দেখুন, আমি আপনার জন্য একেবারে খাঁটি আর টাটকা দুধ এনেছি। ঠিক তখনই ভেতর থেকে আওয়াজ এলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও গোপাল, এক্ষুনি আসছি। কিছুক্ষণ পর ঠাকুর বলবানন্দ সিংহ ঘর থেকে বাইরে এলেন। আরে গোপাল, তুমি অনেকদিন পর দুধ নিয়ে এলে। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? কোনো সমস্যা হয়েছিল নাকি? না না ঠাকুর মশাই, কোনো সমস্যা হয়নি। আসলে কিছুদিন ধরে আমার গরু অসুস্থ ছিল, শুধু এই জন্যই আমি আপনার বাড়িতে দুধ আনতে পারছিলাম না। কিন্তু এখন সব ঠিক হয়ে গেছে। আজ থেকে প্রতিদিন আমি আপনার বাড়িতে দুধ নিয়ে আসব। এরপর গোপাল দুধ দিয়ে বাড়ির দিকে আসতে শুরু করলো। কিছুক্ষণ পর গোপাল বাড়ি পৌঁছালো। এভাবেই দিন কাটতে লাগলো। এখন গোপালের কাছে কোনো কিছুর অভাব নেই, আর সে গরিব অসহায় মানুষদের নানাভাবে সাহায্য করে। এরপরের দিন সকালে বিরজু ভাবলো, না না, এমন হতে পারে না। দুধ বিক্রি করে তো এই গোপাল অনেক ধন সম্পদ জমিয়ে ফেলেছে, সেটাও শুধু একটা গরু থেকে। যদি এমন চলতে থাকে তাহলে তো সে ধনী হয়ে যাবে, আর সে সবার সাহায্যও করছে। সবার মুখে শুধু এখন ওই গোপালেরই নাম। দেখো, ওই গরুটাকেও না আমি তাড়াতাড়ি মেরে ফেলবো। বিরজু আবার লোভে পড়ল। গ্রামে এই কথা একেবারে আগুনের মতো ছড়িয়ে পড়ল যে গোপালের কাছে এক জাদুকরি গরু আছে। এরপর ঠাকুর বলবান সিংহ গৌরীর কথা জানতে পারলেন। তারপর ঠাকুরও গরুর লোভে পড়ে গোপালের বাড়িতে পৌঁছালেন। গোপাল, আমি শুনেছি তোমার গরুর দুধ খুব ভালো। আমি কি তোমার গরুকে দেখতে পারি? গোপাল স্বভাবের দিক থেকে খুবই সরল ছিল, তাই গোপাল ঠাকুরকে বলল, হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কেন নয় ঠাকুর সাহেব, আপনি আমার সঙ্গে চলুন। গোপাল ঠাকুর বলবান সিংহকে নিয়ে গোয়াল ঘরের দিকে যেতে লাগলো। কিছুক্ষণ পর গোপাল আর ঠাকুর গোয়াল ঘরের ঠাকুর কাছে সাহেব, পৌঁছলেন। এই হলো আমার সেই জাদুকরি গরু, যে আমাকে প্রতিদিন বালতি ভরে দুধ দেয়। আচ্ছা গোপাল, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কি এখন আমার সামনে এই গরুর কাছে দুধ চাইতে পারো? হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, কেন নয়। আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি এক গরুর কাছে দুধ চেয়ে আপনাকে দেখাচ্ছি। গোপাল সঙ্গে সঙ্গে ঘর থেকে একটি বালতি এনে গরুর পাশে রেখে দিল। ওগো জাদুকরি গরু,
আমাকে ঠাকুর মশাইকে তোমার জাদুকরি শক্তি দেখাতে হবে, তাই তুমি আমাকে বালতি ভরে দুধ দাও। গোপাল এইটুকু বলতেই একটি তীব্র সোনালী আলোর সাথে বালতিটি দুধে ভরে গেল। ঠাকুর বলপান সিংহ এইসব দেখে আরো লোভে পড়লেন। গোপাল, তুমি গরুটি আমাকে দিয়ে দাও বাবা, আমি তোমাকে বদলে অনেক ধন দেব, কারণ এই গরুটি আমার খুব পছন্দ হয়েছে। না ঠাকুর সাহেব, আপনি এই গরুটি নিতে পারেন না, কারণ আপনি এর ভুল ব্যবহার করবেন। এই গরুটি শুধু সৎ মানুষদের জন্যই। আমি এটাকে নিয়ে যাব, দেখি আমাকে কে আটকায়। ঠাকুর যেই গরুকে নিয়ে যাওয়ার জন্য তার দড়ি খুললেন, ঠিক তখনই ঠাকুরের হাত খুব জোরে জ্বলতে লাগলো। গোপাল এইসব দেখে হতবাক হয়ে গেল। তুমি চিন্তা করো না গোপাল, এই দুষ্টু ঠাকুর অনেক দিন ধরে মানুষদের কষ্ট দিচ্ছে, তাই আজ আমি একে শাস্তি দেব। গোপাল, আমাকে মাফ করে দাও, আজকের পর এমন ভুল আমি আর কখনো করব না। আমার আমার তোমার গরুর প্রয়োজন নেই। গোপাল, গোপাল, তুমি আমাকে বাঁচাও। দেখুন ঠাকুর সাহেব, আমি গরুর দুধ বিক্রি করে যে টাকা উপার্জন করি তার বেশিরভাগ অংশ গরিবদের দান করে দিই, কিন্তু আপনি গরিবদের ফসল আর জমি জোর করে ছিনিয়ে নেন, তাই এই গরুটি আপনার জন্য নয়। আমার ভুলের জন্য আমার অনুতাপ হচ্ছে বাবা, আমি বুঝতে পেরেছি। তুমি তোমার গরুকে রেখে দাও, আমাকে মাফ করে